সম্ভব আপনাদের পরামর্শ রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো কেস টেকিং মূলত বিষয়টা কি, এই বিষয়টা আলোচনা না করে যদি আমি সরাসরি ক্লাস শুরু করে দেই, অর্থাৎ আজকের কমপ্লেনটা যদি শুরু করে দেই, তাহলে মনে হয় না ভালো হবে। আমি ভূমিকা বিষয়টা অর্থাৎ কেস টেকিং এর গুরুত্ব এবং তার বিষয়বস্তু নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তারপর আমাদের মূল আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো কমপ্লেন। কমপ্লেন নিয়ে আমি কথা বলবো। হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীলিপি বা কেস টেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হোমিওপ্যাথিতে 2,30,000 লক্ষণ প্রুভ হয়েছে। এত বিশাল সংখ্যক লক্ষণ থেকে একজন রোগীর উপযুক্ত লক্ষণ খুঁজে বের করা কঠিন। এই কঠিন কাজকে সহজ করার জন্য আমাদের কেস টেকিং গাইড, অর্থাৎ আমি যে গাইডটা আপনাদেরকে দেব, এটা একটা ইউনিক গাইড। আপনি অন্য কারোর সাথে মিলাতে পারবেন না। অন্য অর্থাৎ নকল যেটাকে বলা হয়, অন্যকে দেখে দেখে করা, এইরকম কিছুই আপনারা এখান থেকে পাবেন না। সবটাই একটা ইউনিক বিষয় পাবেন। তো একটা ইউনিক গাইডলাইন, ইউনিক একটা বিষয় আপনারা অংশগ্রহণ করছেন, আমি আপনাদেরকে দিতে পারছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তো এই গাইডের মাধ্যমে কেস টেকিং করলে রোগীর একটি প্রয়োজনীয় লক্ষণও বাদ যাবে না ইনশাআল্লাহ। অর্থাৎ আমি যে গাইডটা আপনাদেরকে দিতে যাচ্ছি, এই গাইডের মাধ্যমে এটাকে ফলো করে যদি আপনারা হোমিওপ্যাথি শিখেন বা কেস টেকিং করেন, তাহলে রোগীর কাছ থেকে একটি প্রয়োজনীয় লক্ষণও বাদ যাবে না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, সঠিকভাবে কেস টেকিং করতে না পারলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। কেস টেকিং সংক্রান্ত বিষয়ে হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হেনিম্যান অর্গানন গ্রন্থের 83 থেকে 104 নং অ্যাফোরিজম সমূহে বিশদভাবে আলোচনা করেছেন। নিম্নে বিষয়বস্তু সমূহ তুলে ধরা হয়েছে। বিস্তারিত যে 555 নাম্বার দেওয়া হয়েছে না, এটা একটা মডেল নাম্বার। বইটাতে যখন বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, সবগুলো অ্যাফোরিজম উল্লেখ করা থাকবে, তখন এখানে একটা নাম্বার, পৃষ্ঠা নাম্বার দেওয়া হবে। ওই পৃষ্ঠা নাম্বারে গিয়ে বিস্তারিত তথ্যগুলো জানবেন। তো আমাদের এখন বিস্তারিত আলোচনা করব না, আমি এখন শুধু অর্গাননের কোন অ্যাফোরিজমে কেস টেকিং সংক্রান্ত কি বিষয় আলোচনা করা হয়েছে, শুধুমাত্র বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। অ্যাফোরিজম 83-তে আলোচনা করা হয়েছে, রোগ চিত্র বা লক্ষণ সমষ্টি নির্ণয় করার জন্য নিম্ন উল্লেখিত যোগ্যতা ও গুণাবলী অবশ্যই চিকিৎসকের থাকতে হবে। কি কি থাকতে হবে? পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত, এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথাটা মানে হলো যে এই লোকটার চেহারা এরকম, নিশ্চয়ই এটা ফসফরাসের রোগী। এই লোকটা মোটা, এটা ক্যালকিরিয়া কার্ভের মতো দেখা যায়, এটা ক্যালকিরিয়া কার্ভের রোগী। এই যে পূর্ব রোগীর কাছ থেকে সিমটম নেয়ার আগেই আপনি একটা ধারণা যুক্ত হয়ে গেলেন যে এটা ক্যালকিরিয়া কার্ভের রোগী, এটা সালফারের রোগী, এটা কি বলে ফসফরাসের রোগী। এই যে একটা ধারণা নিয়ে নিলেন, পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। মুক্ত হয়ে কেস টেকিং এ বসতে হবে। যদি আপনি পূর্ব থেকেই ধারণা করে ফেলেন এই মানুষটা বা এই পেশেন্টটা তো অনেক মোটা, এটা ক্যালকিরিয়া কার্ভ হবে, তাহলে তো আপনি শুধু ক্যালকিরিয়া কার্ভের সিমটম গুলি নেবেন আর বাকিগুলোর দিকে খেয়াল করবেন না, শেষ পর্যন্ত ক্যালকিরিয়া কার্ভই দিবেন। তো এই ধরনের পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হয়েই একজন ডাক্তারকে রোগীর কেস টেকিং করতে হবে। ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। ইন্দ্রিয় শক্তি কি? আপনি ভালোভাবে শুনবেন এবং মনোযোগ দিয়ে সেটা বোঝার চেষ্টা করবেন। এই যে শোনা এবং বোঝা, এটা এটা একজন ডাক্তারের বিশেষ দক্ষতা। এই বিশেষ দক্ষতা ডাক্তারের থাকতে হবে। তারপর আপনি দেখবেন পেশেন্টকে যে দেখবেন, তার দেখার মধ্যে যে সিমটম গুলো রয়েছে সেগুলো আপনি বিবেচনায় নেবেন। এই বিবেচনায় নেওয়ার মতো যোগ্যতা অর্জন করাটাও কর্মপটুতা। অর্থাৎ সার্বিকভাবে একজন ডাক্তারের সর্বদিক বিশ্লেষণ করার যোগ্যতা এবং কর্মপটুতা থাকতে হবে।
সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। এই 4টা গুণ যদি কোনো চিকিৎসকের থাকে তবে তিনি কেস টেকিং করতে পারবেন বা তিনি কেস টেকিং এ দক্ষ হতে পারবেন। আর যদি 4টা গুণের মধ্যে কোনো একটা গুণ ডাক্তারের না থাকে তাহলে তিনি সফল কেস টেকিংই করতে পারবেন না, ডাক্তার তো অন্য কথা। অ্যাফোরিজম 84 রয়েছে রোগী তার নিকটজন থেকে রোগীর লক্ষণসমূহ শ্রবণ করার কৌশল। অর্থাৎ রোগীর নিকটজন, যেমন রোগীর সাথে তার হাজবেন্ড আসছে, হাজবেন্ডের কাছ থেকে লক্ষণ কিভাবে সংগ্রহ করতে হবে, তার সাথে তার মা আসছে, তো তার মার কাছ থেকে কিভাবে সিমটম, কি কি সিমটম নেওয়া প্রয়োজন হতে পারে, এই বিষয়গুলো কৌশল জানা, অর্থাৎ এই কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অ্যাফোরিজম 84-তে। অ্যাফোরিজম 85-তে আলোচনা করা হয়েছে রোগীর লক্ষণসমূহ লিপিবদ্ধ করার কৌশল, কিভাবে লিখে রাখতে হবে, সেটা অ্যাফোরিজম 85-তে আলোচনা করা হয়েছে। অ্যাফোরিজম 86-তে রোগীর দেওয়া বিবরণ শেষ হলে ডাক্তার অধিকতর অনুসন্ধান করবে, আর এই অনুসন্ধানের ভিত্তি কি বা কিভাবে অনুসন্ধান করবে সেই সমস্ত কৌশলগুলো অ্যাফোরিজম 86 এবং তার টিকাতে বলা আছে। অ্যাফোরিজম 87-তে বলা আছে চিকিৎসক কি ধরনের প্রশ্ন করবে তার বর্ণনা। ওয়াজ নট দিস, এটা কি ছিল না, অর দ্যাট সার্কামস্ট্যান্স অলসো প্রেজেন্ট, বা এই সমস্যাটি আছে তাই না, এই ধরনের প্রশ্ন করা যাবে না। যেমন ধরুন আপনি রোগীকে দেখলেন মোটা তাজা, দেখে আপনি মনে করলেন যে রোগী ক্যালকেরিয়া কারবে, এবার ক্যালকেরিয়া মার্কা প্রশ্ন করা শুরু করলেন যে আপনার ডিম খাইতে পছন্দ করে তাই না, এই যে নিজের বড়াইত্ব প্রকাশ করা, ডিম খাইতে পছন্দ করে তাই না, আপনি খুব শীত কাতর তাই না, তারপর কি বলে আপনার প্রচন্ড ঘাম তাই না, এই যে এইভাবে আপনি বলতে শুরু করলেন। তো এইভাবে প্রশ্ন করলে রোগী হ্যাঁ না বলে ফেলবে, বা রোগী আপনাকে খুশি করার জন্য সে তাই না হ্যাঁ বলে যাবে। এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আপনি কিন্তু প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারেন। কি রকম, যে আপনি সকালে ঘুম থেকে উঠলে কেমন লাগে, উঠলে কি আপনার মানে প্রাসঙ্গিক যদি আসে, উঠলে কি আপনার ওই সময় কি আপনার বমি ভাব বা এই ধরনের কোনো কিছু দেখা দেয়, এই ধরনের প্রশ্ন কিন্তু করা যাবে। হ্যাঁ, আমাদের মধ্যে একটা ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ না বলা যায়, এই ধরনের প্রশ্ন করা যাবে না। হেনিম্যান স্বয়ং এই ধরনের প্রশ্ন করেছেন, হ্যাঁ না বলা যায় এই ধরনের প্রশ্ন হেনিম্যান স্বয়ং করেছেন। হেনিম্যান এখানে মহাত্মা হেনিম্যান, সরি আমার একটা ফোন ধরতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এটা এসডি হোমের সদন। আমি একটা মিটিং এ আছি ভাই, আমাকে আগামীকাল ফোন দিন 12টার পর। আচ্ছা, খুবই তাড়াতাড়ি বলতে হবে, কোনো ভূমিকা দেওয়া যাবে না, বলেন। জি 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 জি। এখন হোমিওপ্যাথিতে হাইড্রোক্যাভালাসের খুব ভালো ট্রিটমেন্ট আছে। অধিকাংশ 60% শিশু বাচ্চা সেভ হয়ে যায়। হ্যাঁ, আর আমি শেষ করি, আপনার কথা তো শুনছি না, আমি তো বলছি যে খুব সংক্ষেপে কথা বলবো। আপনার কথা কি, আমি কি বোকা, আপনার কথা বুঝি নাই এমনটা মনে হয় আপনার? তো এখন সার্জারি যদি করেন, সার্জারি তো কোনো নিশ্চয়তা নাই, আপনাকে একটা পাইপ লাগাই দিবে মাথায়, না এটা পেটের সাথে জোড়া লাগাই দিবে,
তো মাথার পানিটা সেখান দিয়ে চলে যাবে, আবার কিছুদিন পর আবার সার্জারি করতে হবে। তো এই ধরনের একটা রিস্কি ব্যাপারে আপনি কেন যাবেন? আপনি হয়তো হোমিওপ্যাথি নেবেন, না হয় আপনি অ্যালোপ্যাথি সার্জারি করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আর হোমিওপ্যাথিতে এই ব্যাপারে খুব ভালো চিকিৎসা আছে। আর আমি মিটিং এ আছি, আরো বিস্তারিত জানতে হলে আগামীকাল ফোন দিতে হবে। জি। আচ্ছা, অ্যাফোরিজম ৮৬-তে ৮৬ বলেছি, ৮৭ বলেছি। অর্থাৎ আমাদের প্রশ্ন করার ধরনটা যদি এমন হয়, এটা কি ছিল না, বা এই সমস্যাটা কি আছে, তাই না? এই ধরনের প্রশ্ন করে নিজের কৃতিত্ব নেওয়া বা কৃতিত্ব নিতে গিয়ে রোগীর কাছ থেকে অতিরিক্ত আম, তথ্য আদায় করা যাবে না। অ্যাফোরিজম ৮৮ এবং ৮৯ এ রয়েছে অপ্রকাশিত লক্ষণ অনুসন্ধান। অর্থাৎ পেশেন্ট যে লক্ষণটা বলেনি বা যে লক্ষণটা বলবে না, আম, বা প্রকাশিত না, সেই লক্ষণগুলো খুঁটে খুঁটে বের করে নিয়ে আসার কৌশল। এই ব্যাপারটা পাদটিকা ৮৩-৮৪ সহ পড়তে হবে। যদি পাদটিকা ৮৩ সহ ৮৩-৮৪ না পড়েন, তাহলে অ্যাফোরিজম ৮৮ এবং ৮৯ ভালো বোঝা যাবে না। অ্যাফোরিজম ৯০ আছে বর্তমান লক্ষণসমূহ সুস্থ অবস্থায় কেমন থাকে তা জানতে হবে। হুম, অর্থাৎ আপনার কাছে অসুস্থ অবস্থায় যে লক্ষণগুলো আসছে, সুস্থ অবস্থায় যেমন ছিল তার থেকে অসুস্থ অবস্থায় যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনের গুরুত্বটা অত্যন্ত বেশি। তো সুস্থ অবস্থায় সে কেমন থাকতো, কেমন ছিল, সেই বিষয়টা অনুসন্ধান করতে হবে। এটা অ্যাফোরিজম ৯০ বলা আছে। অ্যাফোরিজম ৯১-৯২ বলা আছে পূর্ব থেকে ঔষধ সেবনকারীর লক্ষণ অনুসন্ধান করার কৌশল। আগে থেকে অ্যালোপ্যাথি ঔষধ খাচ্ছে বা হোমিওপ্যাথি ঔষধ খাচ্ছে, তো সেই লক্ষণ অনুসন্ধান, অর্থাৎ সে রোগীর লক্ষণ অনুসন্ধান করার কৌশল। রোগ সুনির্দিষ্ট ৯৩-৯৪ অ্যাফোরিজমে আছে রোগের সুনির্দিষ্ট কারণ ও পরিপোষক কারণ অনুসন্ধান করে আরোগ্যের পথ সুগম করতে হবে। রোগের সুনির্দিষ্ট কারণ বের করতে হবে, পরিপোষক কারণ, পরিপোষক, সুনির্দিষ্ট কারণ আর পরিপোষক কারণ। আপনারা হেল্প করেন তো, এই বিষয় দুটা কি? পরিপোষক কারণ হলো যেসব কারণগুলো রোগী পুষিয়ে রাখে। রোগীর কোষ্ঠকাঠিন্য আছে কিন্তু দেখা যায় সে ভাজা পোড়া তৈলাক্ত খাবার বেশি খায়, বা পাইলস আছে সে তৈলাক্ত খাবার বা বেশি মশলাযুক্ত খাবার খাইতে ভালোবাসে, তা এই খাইয়ে ওই রোগটাকে পুষিয়ে রাখে। এটা হলো পরিপোষক কারণ। আর সুনির্দিষ্ট যেটা রোগীর ভিতরে স্পষ্টভাবে দেখা যায় যে লক্ষণগুলো রোগী বলে, সেগুলো সুনির্দিষ্ট কারণ। সুনির্দিষ্ট কারণ হলো যে বৃষ্টিতে ভিজলে তার সর্দি লাগে, এটা সুনির্দিষ্ট কারণ। হ্যাঁ, পরিপোষক কারণটা হয়েছে, খুব সুন্দর বলেছেন, যে যেটার কারণে তার রোগটা দিন দিন ডেভেলপ হতে থাকে, যে যে ঘটনাটার কারণে, সেটাকে পরিপোষক কারণ বলে। আর সুনির্দিষ্ট কারণ হলো হলো যেমন শীতের দিন আসলেই তার সমস্যা বাড়ে, বৃষ্টিতে ভিজলেই তার সমস্যা হচ্ছে, এটা হলো সুনির্দিষ্ট কারণ। আর ৯৫ অ্যাফোরিজমে আছে চিররোগের ক্ষেত্রে মৃদু ভাবাপন্ন লক্ষণ সমূহ ও গুরুত্বপূর্ণ, এই বিষয়ে দিক নির্দেশনা ৯৫ অ্যাফোরিজমে দেওয়া আছে। অর্থাৎ অল্প মৃদু ভাবাপন্ন লক্ষণটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদি রোগটা চিররোগ হয়। ৯৬ অ্যাফোরিজমে আছে রোগী তার রোগ সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা করলে চিকিৎসকের কি করণীয়। অর্থাৎ কিছু রোগী আছে সে তার রোগ সম্পর্কে একটু বাড়ায়া বাড়ায় বলে, হ্যাঁ, এবং আপনি যদি খুব মনোযোগ দিয়ে এবং বুদ্ধিমত্তার সহিত তার কথাটাকে বিবেচনা করতে পারেন, তাহলে বুঝে যাবেন যে সে বাড়ায়া বাড়ায়া বলছে। তো ওই ধরনের রোগীর ক্ষেত্রে কি করবেন, সেই ব্যাপারটা ৯৬ অ্যাফোরিজমে দেয়া আছে। আপনারা নিজ দায়িত্বে এই অ্যাফোরিজম গুলো পড়ে নেবেন। অ্যাফোরিজম ৯৭, রোগী তার রোগ সম্পর্কে অস্পষ্ট বা স্বল্প পরিসরে বর্ণনা করলে চিকিৎসকের কি করণীয়। হ্যাঁ, রোগীকে প্রশ্ন করলেন আপনার কি সমস্যা, বললো মাথা ব্যথা। কোথায়? পুরা মাথাতে। তো মাথা ব্যথা কিসে বাড়ে কিসে কমে জানি না, মানে অস্পষ্ট আপনাকে মানে অর্থাৎ সুস্পষ্ট কোনো সিমটম আপনাকে দিতে পারছে না, একটা কথা বলেই পরে বাকি কিছু সে বলতে পারছে না বা বুঝাতে পারছে না। সেক্ষেত্রে চিকিৎসকের কি করণীয় সেই দিক নির্দেশনা ৯৭ অ্যাফোরিজমে দেয়া আছে।
রোগীলিপি প্রস্তুতকালে চিকিৎসকের কর্তব্য ও অপরিহার্য গুণ। 98 অ্যাফোরিজম। 99 অ্যাফোরিজমে হলো তরুণ রোগের জন্য রোগীলিপি প্রস্তুত করার কৌশল। অ্যাফোরিজম 100, 101, 102 মহামারী রোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল। এখন তো মহামারী চলতেছে, তাই না? করোনা মহামারী। তো এই মহামারীর জন্য আপনি রোগীলিপি কিভাবে করবেন, তার চিকিৎসা কিভাবে করবেন, এই কৌশল 100, 102, 101 এবং 102 অ্যাফোরিজমে সুনির্দিষ্টভাবে বলা আছে। 103 অ্যাফোরিজমে বলা আছে চিররোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল। 104 অ্যাফোরিজমে আছে রোগীলিপি করার প্রয়োজনীয়তা। এই হলো আমাদের সংক্ষিপ্ত অর্গাননে রোগীলিপি সম্পর্কে কি কি দেওয়া আছে এর বিস্তারিত বিবরণ। তো সংক্ষিপ্ত বিবরণ। এখন আসি কি বলেন রোগীর কমপ্লেন। কমপ্লেনের অনেকগুলো ধারা রয়েছে। শুধু কমপ্লেন নিতে হলে আমাদের কমপ্লেনের পাশাপাশি আমাদের রোগীর কমপ্লেনটা কোন লোকেশনে সেটা নিতে হবে। তারপর এটার কোনো কারণ আছে কিনা, কজেশন আছে কিনা, অর্থাৎ তার রোগটা, তার কমপ্লেনটা মাথা ব্যথা যে হয়েছে, মাথা ব্যথা হওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা, অনেক দিনের টেনশন, তারপরে বৃষ্টিতে ভেজা, তারপর কোথাও কোনো একটা জায়গাতে অপমানিত হওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ থাকতে পারে। ডিউরেশন, কতদিন ধরে তার এই সমস্যাটা, সেন্সেশন, তার অনুভূতি, তারপর এক্সটেনশন, মাথা ব্যথা বা যে কোনো একটা সমস্যা কোন একটা জায়গায় শুরু হয়ে এদিক ওদিক অন্য দিক কোথাও যায় কিনা, ছড়িয়ে যায় কিনা, অ্যাপিয়ার এন্ড ডিসঅ্যাপিয়ার, এটা শুরু হওয়ার সময়কার কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য এবং কমে যাওয়ার বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা, কনকমিটেন্ট, অন্য অর্থাৎ মাথা ব্যথার সাথে পেটের সমস্যা, মাথা ব্যথার সাথে মেজাজের সমস্যা ইত্যাদি কি আসে, কনকমিটেন্ট, অল্টারনেটিভ, মাথা ব্যথা কমে গিয়ে অন্য কোনো সমস্যা হয় কিনা, মেটাস্টেসিস, মাথা ব্যথা চিরতরে ভালো হয়ে নতুন একটা রোগ হয়ে গেছে, এই ধরনের কিছু হয় কিনা। এই যে 9টা বিষয় আমাদের কমপ্লেনের সাথে সম্পৃক্ত। কমপ্লেন নিজে একটা সাবজেক্ট, তার সাবজেক্টকে 9 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলাদা আলাদা ক্লাস করব, 9টা ভাগ, 9টা ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 সপ্তাহ করে ক্লাস করব, কারণ এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় বুঝায়া না দিলে অনেক নবীন শিক্ষার্থী এখানে আছেন, তারা বুঝবেন না, আর বিজ্ঞ ডাক্তাররা তো আগে থেকেই জানেন। তো কমপ্লেন, রোগী কমপ্লেন সংক্রান্ত যে ভূমিকাটা। আসসালামু আলাইকুম। এবং শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, জি জি, প্রশ্ন করা ঠিক হবে না, শুধু এতটুকু বলতে পারেন যে আপনি একটু ধীরে ধীরে বলেন, যেন আমি লিখে রাখতে পারি। অতঃপর বর্ণনা সমূহ বিষয় ভিত্তিক কোটেশন আকারে ফাঁক ফাঁক করে লিখতে হবে, যেন পরবর্তী তথ্যসমূহ কোটেশন ভিত্তিক সংযুক্ত করা যায়। এরপর রোগী কম গুরুত্বপূর্ণ বিষয় বলবে এবং পূর্বের নিয়মে লিখে রাখতে হবে। রোগী নিজ থেকে বলা শেষ করলে প্রয়োজনীয় প্রশ্ন করতে হবে। এ বিষয়ে পরবর্তী পরিচ্ছেদ ও অধ্যায়সমূহ আপনাকে সাহায্য করতে পারে। আমাদের দেয়া প্রশ্ন ও উত্তরসমূহ শুধু ধারণা নেওয়ার জন্য, ডাক্তারগণ রোগীর সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত প্রশ্ন করবেন। রোগীর প্রশ্ন করার পূর্বেই যদি উত্তর দিয়ে দেয়, তাহলে পুনরায় প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। এ হলো প্রথম কমপ্লেনের ভূমিকা। কমপ্লেনের প্রথম যে বিষয়টা সেটা হলো লোকেশন। লোকেশন জানতে হলে আমাকে অ্যানাটমি জানতে হবে, আপনার কষ্ট ঠিক কোন স্থানে।
স্থান জানতে হলে আমাকে অ্যানাটমি জানতে হবে। যেমন যদি বলা হয় মাথা, তো মাথার এটা কি, এটা ভার্টেক্স, এটা ফ্রন্টাল। হুম, তো এটা আম, কি বলে, টেম্পল, রাইট টেম্পল, লেফট, এটা হলো অক্সিপুট। এই যে মাথার এক একটা লোকেশন, এই লোকেশন সম্পর্কে জানতে হবে। তো লোকেশন কোথায়, কি ধরনের লোকেশন, আগামী ক্লাসটা হবে লোকেশন নিয়ে ক্লাস। তো আমি মানে আগামী দিনের ক্লাসটা, অর্থাৎ আগামী সোমবারের ক্লাসটা হবে লোকেশন নিয়ে ক্লাস। আমি চেষ্টা করব বডির বিভিন্ন লোকেশন গুলো আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। তো এছাড়াও আজকে কিন্তু কমপ্লেন আজকে ছাড়ছি না, কমপ্লেন আপনাদেরকে বুঝিয়ে দেব। এইখানে কমপ্লেন কি কি আসতে পারে সেটা বুঝিয়ে দিব। তবে কমপ্লেনের যে শাখা প্রশাখাগুলো সেগুলো যদি সংক্ষিপ্ত পরিচয় না দেই তাহলে হবে না। কজেশন, আপনার রোগ বা কষ্টগুলো হওয়ার পিছনে কি কি কারণ আছে বলে মনে করেন? এটা একটা সাধারণ প্রশ্ন। এই প্রশ্ন যদি রোগী না বোঝে তাহলে কিভাবে প্রশ্ন করবেন? রোগীকে যেভাবে প্রশ্ন করবেন, মানুষের অনেক কারণে রোগ হতে পারে, যেমন আঘাত লাগা, বৃষ্টিতে ভেজা, অনেকক্ষণ ঠান্ডা বাতাসে থাকা, প্রিয়জনকে হারানো বা না পাওয়ার কষ্ট, অধিক পরিশ্রম করা, ভ্রমণ করা, ইত্যাদি ইত্যাদি। আপনার এ ধরনের বা এ রোগের জন্য এমন কোনো কারণ আছে কি? তখন রোগী আপনার এই উদাহরণগুলো পেয়ে রোগীর কি উত্তর দিতে হবে সেটা বুঝে যাবে। তাহলে রোগীকে প্রশ্ন করার একটা কৌশল আপনাকে আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডিউরেশন, কতদিন হলো আপনি এই কষ্টে ভুগছেন? এই প্রশ্নের মাধ্যমে রোগের গভীরতা, একুইট ও ক্রনিক অবস্থা নির্ণয় করা যাবে এবং পরবর্তী প্রশ্ন তৈরি হবে। তো এখানে খুব একটা প্রশ্ন নাই, এখানে খুব একটা সিমটমও নাই। ডিউরেশনটা দিয়ে আপনি তার ক্রনিক অবস্থা, অ্যাকুইটনেস আপনি বুঝতে পারবেন। সেন্সেশন, আপনার কষ্টের কিরূপ অনুভূতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ব্যাপারে রোগীকে যেভাবে প্রশ্ন করবেন, রোগীকে এইভাবে প্রশ্ন করতে পারেন যে অনেক রকম অনুভূতি হতে পারে, যেমন কারো ব্যথা, রোগীর রোগ কষ্ট উল্লেখ পূর্বকই আপনি বললেন যে কারো ব্যথা দপদপ কর, কারোটা সুই বিধানোর মতো। আপনি যদি রোগীর কমপ্লেন হয় পেট ব্যথা, তো সেখানে আপনি এইভাবে বলতে পারেন যে যেমন কারো পেট ব্যথা দপদপ কর, কারোটা সুই বিধানোর মতো, কারোটা কেটে ফেলার মতো, কারোটা ছিঁড়ে ফেলার মতো, মুঠো করে ধরার মতো, বা সাধারণ ব্যথা, ইত্যাদি ইত্যাদি। অনেক রকম ব্যথাই তো হয়। আপনার ব্যথার বৈশিষ্ট্য কেমন? রোগীকে যদি আপনি এইভাবে প্রশ্ন করেন তাহলে সে আপনাকে সুন্দর একটা উত্তর দিতে পারবে। এক্সটেনশন সম্পর্কে আপনি কিভাবে প্রশ্ন করবেন? কারো পায়ের তালুতে, ধরুন পায়ের তালুতে ব্যথা, তো কারো পায়ের তালুতে ব্যথা শুরু হয়ে হাঁটু পর্যন্ত চলে আসে, গলায় ব্যথা শুরু হয়ে কান পর্যন্ত ছড়িয়ে যায়। এমনি করে আপনার কষ্ট, যেমন আপনার মাথা ব্যথা, মাথার তালুতে শুরু হয়ে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দিকে ছড়িয়ে যায় কি? এই যে ব্যাপারটা, রোগী আপনাকে বললো যে আমার মাথার তালুতে ব্যথা, এখানে পালসেটিং পেইন, যেন দপদপ করছে। এখন আপনি এক্সটেনশন সম্পর্কে জেনে নেবেন। যদি সে বলে তো বললো, না বললে আপনি প্রশ্ন করবেন, বলে ফেললে আর প্রশ্ন করবেন না। বলবেন যে আপনার এই যে তালুতে ব্যথাটা আছে, তো এই ব্যথাটা আপনার, যেমন এই কারো ব্যথা ধরুন এই মাথা তালুতে শুরু হয়ে পিছনের দিকে যায়, কারোটা ডানে আসে, কারোটা সামনে কপালে আসে, চোখ পর্যন্ত আসে। আপনার ব্যথাটা কোনো দিকে যায় কি? এই যে উদাহরণ দিয়ে রোগীকে প্রশ্ন করা, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগীর জন্য। আপনার কথাটা রোগী বুঝবে, রোগীর একেবারে মানে মূলে আপনি পৌঁছতে পারবেন। অ্যাপেয়ার এন্ড ডিসঅ্যাপেয়ার, আপনার কষ্টটি কিভাবে শুরু হয় ও শেষ হয়? রোগীকে কিভাবে প্রশ্ন করবেন? কারো ব্যথা হঠাৎ আসে, কিছুক্ষণ থেকে আস্তে আস্তে চলে যায়, বা হঠাৎ চলে যায়, বা ঝিমঝিম করতে করতে ব্যথা আরম্ভ হয়, ইত্যাদি ইত্যাদি। বলুন তো আপনার কষ্ট কিভাবে শুরু হয় ও শেষ হয়? এই যে রোগীকে উদাহরণ দিয়ে বুঝায় দেওয়া যে আপনার কষ্টটা অনেকের এমন হয়, আপনারটা কেমন হয়, তাহলে রোগী বুঝে যাবে। কনকমিটেন্ট,
কনকমিটেন্ট ব্যাপারে আপনি কিভাবে রোগীকে প্রশ্ন করবেন? কারো কষ্ট ভোগ করার সময় বা আগে বা পরে পিপাসা লাগে, ক্ষুধা লাগে, শীত শীত লাগে, বমি ভাব হয়, অনিদ্রা হয়, রাগ বেড়ে যায় ইত্যাদি। বলুন তো আপনার ব্যাপারে এমন কিছু ঘটে কি? রোগী বুঝে যাবে। আপনার একটি কষ্ট কমে গিয়ে অন্য একটি কষ্ট দেখা দেয় এবং পুনরায় পূর্বের কষ্ট ফিরে আসে। ফিরে আসে কি? তো এটা রোগীকে কিভাবে প্রশ্ন করবেন? কারো অশ্ব ভালো হওয়ার পরে বুক ধরফরানি, আবার বুক ধরফরানি ভালো হওয়ার পরে অশ্ব, শ্বাসকষ্ট ভালো হওয়ার পরে বাতের ব্যথা, আবার বাতের ব্যথা ভালো হওয়ার পরে শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি। আপনার এই ধরনের কোনো বিষয় আছে কি? অর্থাৎ অল্টারনেটিং মানে হলো একটা চলে যাবে আরেকটা আসবে এবং সেটা যেটা আসছে সেটাও চলে গিয়ে পূর্বেরটাতে ফিরে যাবে, এটা হলো অল্টারনেটিং। কিন্তু মেটাস্টেসিস কিন্তু অন্যরকম। মেটাস্টেসিস হলো আপনার প্রথম রূপটি অন্য রূপে রূপান্তরিত বা বিস্তৃত হয়েছে কি? যেমন কারো ডায়রিয়া ভালো হওয়ার পরে আমস হয়, আর ডায়রিয়া হয় না, এখন শুধু আমস হয়। বাতজ্বর ভালো হওয়ার পরে হার্টের রোগ, শ্বাসকষ্ট ভালো হওয়ার পরে চর্মরোগ, এক অঙ্গের ক্যান্সার ছড়িয়ে গিয়ে অন্য অঙ্গে আক্রান্ত ইত্যাদি ইত্যাদি। আপনার এই ধরনের কোনো বিষয় আছে কি? এই যে 9টা বডি, কমপ্লেনের 9টা বডি, 9টা বডি 9 দিন আলোচনা করা হবে। এর মধ্যে সম্ভবত একটা বডি আলোচনার জন্য ক্লাস নেওয়া হবে না, সেটা হলো ডিউরেশন। ডিউরেশনটা খুব বিস্তৃত আলোচনা না, সেটা হয়তো সেটার জন্য একদিন সময় দেওয়া হবে না। আর বাকি 8টা বিষয়ের জন্য 8 দিন ক্লাস নেওয়া হবে এবং খুব বিষয়বস্তু গভীরে আমরা ইনশাআল্লাহ শিখব। তো শুধু কমপ্লেনই কিন্তু শেষ নয়, আমাদের সূচিতে অনেক রয়েছে, অনেক মাইন্ড টাইম সহ সব। তো কমপ্লেন রোগী সাধারণত কমপ্লেন কি কি বিষয়ে কোন কোন সিমটম নিয়ে করে, আমি সেই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো রোগী সাধারণত কমপ্লেন করে কোন সেন্সেশন বা ক্লিনিক্যাল সিমটম গুলো নিয়ে। তো এটার কিছু উদাহরণ যদি না শিখেন বা এই জায়গাটাতে যদি আপনারা অধ্যবসায় না করেন তাহলে কিন্তু ভালো ডাক্তার হতে পারবেন না। তো এই জায়গাটা অধ্যবসায় করার জন্য আমি আগে থেকে কিছু ক্লিনিক্যাল সিমটম নিয়ে এসেছি। ক্লিনিক্যাল সিমটম গুলো কি কি? যেমন আমি যদি অ্যাবডোমেন পড়ি, অ্যাবডোমেন অধ্যায় অর্থাৎ মার্ফি রেপার্টরির অ্যাবডোমেন অধ্যায়ের মূল রূপ দিকের মধ্যে যে ক্লিনিক্যাল সিমটম গুলো আছে, রোগী আপনার কাছে ফোড়া নিয়ে আসতে পারে, তাই না, অ্যাবসেস নিয়ে আসতে পারে, এটা তার কমপ্লেন। বা অ্যানোরিজম, অর্বুদ বা টিউমার উদরস্থ ধমনীর, অর্থাৎ উদরের ভিতর দিয়ে হার্ট থেকে একটা মোটা ধমনী গেছে, সেই ধমনীর মধ্যে যদি ধমনীর ভিতরে যদি টিউমার হয় বা রক্তনালীর ভিতরে যদি টিউমার হয় সেটাকে বলা হয় অ্যানোরিজম। তো সেই অ্যানোরিজম সেটা তো আর রোগী বাইরে থেকে বুঝবে না, একটা পরীক্ষার রিপোর্ট নিয়ে আপনার নিকট আসলো যে আমার এই কমপ্লেন, আমার অ্যানোরিজম, তাহলে কি কমপ্লেন? তো কমপ্লেন গুলোর যদি নাম না জানেন তাহলে কিন্তু আপনি ফেল করবেন। যে কোনটা অ্যাবসেস কোনটা অ্যানোরিজম, পেশেন্টে আপনাকে একটা রিপোর্ট দেখালো যে অ্যানোরিজম, আপনি অ্যানোরিজম বুঝেন না, পেশেন্টের কাছে বোকা হয়ে যাবেন। হ্যাঁ, অ্যাসাইটিস বা ড্রপসি, পেশেন্ট আপনাকে ফোন দিয়ে বললো যে স্যার আমার অ্যাসাইটিস হয়েছে, এই ব্যাপারে কোনো চিকিৎসা আছে কি, বা ড্রপসি হয়েছে, এই ব্যাপারে কোনো চিকিৎসা আছে কি? না, আপনি যদি বিষয়টা না বুঝেন তাকে উত্তর কি দিবেন? এখন যে পেশেন্ট যে রোগটা ভোগে, যে রোগে ভোগে সেই পেশেন্ট সে রোগের ব্যাপারে যথেষ্ট স্টাডি করে এবং যথেষ্ট ভালো বুঝে। তার সাথে কথা বলতে হলে, এখনকার যুগে তার সাথে কথা বলতে হলে আপনাকে ওই রোগ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, একটা ধারণা রেখেই কথা বলতে হবে, না হলে ওই পেশেন্ট আপনাকে ফোন দিয়ে বুঝে যাবে যে না আপনি এই বিষয়টা বুঝেন নাই বা তার রোগটা সম্পর্কে আপনি জানেন না। সেটা কিন্তু আপনার জন্য এবং হোমিওপ্যাথির জন্য, আমার জন্য একটা লজ্জার বিষয়, তাই না? যে আমি একজন ডাক্তার চেম্বার দিয়ে বসেছি, রোগীর জেনারেল কমপ্লেইন গুলো আমি ধরতে পারছি না। লোমফোরা, বয়েলস, বাগি, বিউভো, ক্যান্সার উদর আবরণের,
ক্যান্সার ওমেন্টাম অফ, ওমেন্টাম মানে হলো আমাদের নাড়ি ভুঁড়ি এবং উদরের পেটের উপরের যে চামড়া তার মাঝামাঝি জায়গাতে একরকম পর্দা আছে খুব শক্ত, যে পর্দাটার কারণে নাড়ি ভুঁড়ি চামড়াতে গিয়ে ঠেলা লাগে না বা নাড়ি ভুঁড়িটা চামড়ার উপর দিয়ে ধরা যায় না, বোঝা যায় না। তো সেই পর্দাতে ক্যান্সার হয়। হ্যাঁ, তো কেউ যদি বলে যে স্যার আমার ওমেন্টামে ক্যান্সার, পেটও বললো না, পাকস্থলীয় বললো না, কিছুই বললো না, বললো যে স্যার আমার ওমেন্টামে ক্যান্সার, এটা কোনো চিকিৎসা আছে? তখন আপনি যদি হাঁ করে থাকেন বা না বুঝেন, এটা কিন্তু লজ্জার, ডাক্তার হিসাবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না, আপনাকে বুঝতে হবে সবগুলো বিষয়। তো এই যে কমপ্লেইনের যে জায়গাগুলো, কমপ্লেইন হয় কোথায়? ক্লিনিক্যাল সিমটমে কমপ্লেইন হয়, আর হলো সেন্সেশনে কমপ্লেইন হয়। সেন্সেশন মানে কি? সেন্সেশন মানে পেইন বা যে কোনো অনুভূতি। তো অনুভূতিটা নিয়েও আপনার নিকট আসতে পারে যে অ্যাকিং পেইন, ব্যথা হচ্ছে কোথায়? অ্যাবডোমেনে। তো এইটা আপনার যদি পূর্ব থেকে স্টাডি না থাকে, আপনি গান গাবেন, আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান সবাই পারে, কিন্তু আপনি যখন এটা স্টেজে গাবেন তাকে রিহার্সাল করতে হবে, বারবার স্টাডি করতে হবে, বারবার রিহার্সাল করে আপনাকে স্টেজে গিয়ে গাইতে হবে, না হলে কিন্তু আপনি ফেল করবেন। আর আপনি একজন ডাক্তার, অনেক কিছুই আপনি জানেন, ম্যাট্রিয়া মেডিকা পড়তে পড়তে অনেক কিছুই জানেন, কিন্তু আপনাকে স্টাডি করে 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 খুব ভালোভাবে ডাক্তারের চেয়ারে বসতে হবে এবং পেশেন্টকে দেখতে হবে। তো সেই জায়গাটা তৈরি করতে হলে আপনাকে সিমটমের ভাষায় রোগীকে চিনতে হবে, আপনার ভাষায় না, সিমটমের ভাষায়। তো রেপার্টরি কি জিনিস? রেপার্টরি হলো সিমটমের এগেইনস্টে ঔষধ। আমাকে হেল্প করেন, রেপার্টরি কি জিনিস? কেউ কেউ একজন বলেন। জি, সিমটমের এগেইনস্টে ঔষধ। ঔষধ, সিমটমের এগেইনস্টে ঔষধ, অর্থাৎ লক্ষণের বিপরীতে ঔষধ সমূহ, এটা হলো রেপার্টরি। আর ম্যাট্রিয়া মেডিকা হলো ঔষধের বিপরীতে সিমটম সমূহ। মানে একটা জিনিস ঘুরাইয়া দিলে, যেমন এইটা ঘুরাইলে এইভাবে হয়, আবার ঘুরাইলে এইভাবে হয়, জিনিস কিন্তু একই। এখন মজার বিষয় হলো পেশেন্ট আপনার নিকট ঔষধ নিয়ে আসে না সিমটম নিয়ে আসে? বলেন তো। সিমটম নিয়ে আসে। তাহলে সিমটমের জ্ঞানটা আপনার আগে লাগবে। আগে যদি ম্যাট্রিয়া মেডিকার জ্ঞান অর্জন করেন তাহলে মহাসমুদ্রে আপনি হারিয়ে যাবেন, বুঝবেন না। আমরা হোমিওপ্যাথি কলেজে আমরা যেভাবে শিখছি, এই শিক্ষা ব্যবস্থাটা ভুল, যার কারণে একজন হোমিওপ্যাথি ডাক্তার 20 বছর ম্যাট্রিয়া মেডিকা পড়েও সে আদর্শিক ডাক্তার হতে পারে না। যতদিন সে হোমিওপ্যাথি কলেজে থাকে, কলেজে পড়ে, ততদিন সে প্রতিজ্ঞা করে যে আমি যখন চেম্বার দিব অবশ্যই আদর্শিক ডাক্তার হব। চেম্বার দেওয়ার পরে যখন সে ম্যাট্রিয়া মেডিকা থেকে চেষ্টা করে ঔষধ দিতে, 40% পেশেন্টের ঔষধ সে ভালোই ম্যাচ করতে পারে, তারপরে গিয়ে আর পারছে না। যখন তার থেকে পেশেন্ট ছুটে যাচ্ছে, সে যখন পারছে না, তখন তার কাছে বিভিন্ন প্যাটেন্ট কোম্পানির কি বলে, তারা এসে তাকে বিভিন্ন রকম কুমন্ত্রণা দেয় যে আমাদের এই মেডিসিন গুলো নাও, এটা খেলেই এই রোগের জন্য এটা, সেই রোগের জন্য সেটা, এভাবে তুমি রোগের নামে রোগের বিপরীতে ঔষধ দিবা। তোমাকে কি করলো? আপনাকে কি করলো? মানে হার্বালের হেকিম বানায় ফেললো। আপনি ছিলেন শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আপনি ম্যাট্রিয়া মেডিকা পড়ে ডাক্তার হওয়ার কারণে আপনাকে হার্বালের হেকিম বানায় দিবে কে? ওই ঔষধ কোম্পানির এসআর যে এইচএসসি পাস করছে, সে ডাক্তারও না, সে আপনাকে হার্বালের হেকিম বানায় দিল, আপনার আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্যুত করে দিল। কেন? আপনি ভুলভাবে শিখছেন। পেশেন্ট এসে আপনাকে প্রথমে দিবে সিমটম, আপনি সিমটমের এগেইনস্টে ঔষধ বা সিমটমের বিদ্যা আপনার আগে লাগবে, রেপার্টরির বিদ্যা আপনার আগে লাগবে। যতদিন আপনি রেপার্টরির বিদ্যাটা অর্জন করতে না পারবেন, ততদিন ম্যাট্রিয়া মেডিকা বুঝবেন না। আপনি সিমটম বুঝেন না, ঔষধ কিভাবে বুঝবেন বলেন তো? এই জন্যই
আমি যখন প্রথমে ফার্স্ট ইয়ারে পড়ছি, সালফার পড়লে ফার্স্ট ইয়ারে প্রথম আছে কি অ্যাকোনাইট, অ্যাকোনাইট পরে তখন মনে হয়েছে এই অ্যাকোনাইট ওষুধটা আমার জন্যই আবিষ্কার হয়েছে। তারপরে হলো আর্সেনিক অ্যামালগাম, আরে বাবা এটাই তো বুঝি আমার ঔষধ। হ্যাঁ, আপনার মার কাছ থেকে সিমটম নিয়ে দেখেন অ্যাকোনাইট আর আর্সেনিক অ্যামালগাম এই দুইটার মধ্যে তো একটা হইব, কারণ আপনি বুঝেন নাই। তারপর আপনি ফার্স্ট ইয়ারের ছাত্র, পড়তে পড়তে এমন করলেন যে আপনি আপনার মাকেও দিলেন, বাবাকেও দিলেন, ভাইকেও দিলেন, দাদাকেও দিলেন এই অ্যাকোনাইট আর আর্সেনিক অ্যামালগাম খাওয়াইতে খাওয়াইতে তাদেরকে ঔষধের একটা সিমটম তাদের শরীরে প্রকাশ করে ফেললেন। আমাদের বেশিরভাগ ডাক্তারের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে, কারণ আমরা সিমটমের জ্ঞানটা আগে নেইনি। অবশ্যই ভালো ডাক্তার হতে হলে আপনাকে অবশ্যই আগে সিমটমের জ্ঞান নিতে হবে, তারপর ঔষধ। ঔষধ হলো সবার শেষে, আপনি যখন ঔষধ অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের জ্ঞানটা আপনি আগে নেবেন কেন? আগে সিমটমের জ্ঞান শিখেন। তো অ্যাপ্লাইয়ের জ্ঞান তো হবে তখন যখন আপনি সিমটম বুঝবেন, সিমটম বুঝার পরে ঔষধের সাথে ম্যাচ করবেন, সিমটমগুলো ম্যাচ করে ম্যাট্রিয়ামেডিকার সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সিমটমটা পরিপূর্ণ ম্যাচ হয়েছে কিনা, তখন আপনি ফাইনাল অ্যাপ্লাই করবেন ঔষধ। তো ফাইনাল খেলার প্রশিক্ষণ যদি আপনি প্রথমেই নেন সেটা হবে না, সেটা আপনাকে ভুল পথে পরিচালিত করবেই। তো যাই হোক, আমরা যেমন উদরে কিছু লেগে থাকার অনুভূতি, অ্যাডহেশন সেন্সেশন, এখন আপনি যদি ম্যাট্রিয়ামেডিকাল ডাক্তার হন তাহলে এই সিমটমটা বুঝবেন না। আর যদি সিমটমিস্ট ডাক্তার হন, কারণ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেহেতু পেশেন্ট এসে সিমটম বলে, সিমটমিস্ট ডাক্তার হন আর এই বিষয়গুলো যদি আপনি এইভাবে ভেঙে ভেঙে পড়েন, তাহলে পেশেন্ট এসে আপনাকে যখন বলবে যে স্যার আমার পেটের ভিতরে যেন কিছু একটা লাইগা রয়েছে বা লাইগা আছে, তেমন একটা অস্বস্তি লাগে, অনেকগুলো কথা বলার মাঝে কিন্তু এরকম একটা কথা বললো। যদি আপনার কাছে এই সিমটম সম্পর্কে ধারণা থাকে তাহলে ঔষধ মাত্র 3টা, তার মধ্যে থেকে একটা ঔষধ আপনি বাছাই করে ম্যাট্রিয়ামেডিকা থেকে বাছাই করে দিয়ে দিতে পারবেন। আর যদি সিমটম সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই সিমটমটা আপনি নিবেনই না। আপনি সে যে আসছে, তার পেট খারাপ, এই সেই বিভিন্ন রকম সিমটম, ওইটার উপরে ওইটা বৈশা থেকে কি করবেন, তাকে দাও পডোফাইলম বা তাকে দাও কি বলে অ্যালোসাকোট্রিনা, এই মেডিসিন গুলো তাকে, ওই মুখস্থ কিছু মেডিসিন এর ভিতরেই পেশেন্টকে বিবেচনা করতে চেষ্টা করবেন। কেন করবেন? কারণ আপনার সিমটমের বিদ্যা নাই। তো সিমটমের বিদ্যা অবশ্যই অর্জন করতে হবে। পেশেন্ট, আজকে যে বিষয়টা আমি পড়তেছিলাম যে সেন্সেশনে ক্লিনিক্যাল কমপ্লেন নিয়ে আসে, কমপ্লেনের মধ্যে ক্লিনিক্যাল কমপ্লেনও নিয়ে আসে, সেন্সেশন কমপ্লেন গুলো আমাদের নিকট নিয়ে আসবে পেশেন্ট। তো এই দুইটা বিষয় যদি আমরা বিস্তারিত না পড়ি বা ধাপে ধাপে না পড়ি তাহলে বুঝবো না। তো কমপ্লেনের মধ্যে কি আছে? মুরগি ডাকার ন্যায় শব্দ উদরে কি ক্লকিং মানে হলো মুরগি ডাকলে যে এরকম শব্দ হয়। মুরগি ডাকলে কি রকম শব্দ হয়? কেউ উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন? ধন্যবাদ। তো এরকম শব্দ বা এরকম শব্দ হইতে পারে। মুরগি তার বাচ্চাকে, এখানে ক্লকিং হলো মুরগি তার বাচ্চাকে যেভাবে ডাকে। তো মুরগি তার বাচ্চাকে যেভাবে ডাকে সেটা এখন ফলো করবেন। গ্রামে গেলে বা নিজের যদি মুরগি থাকে তাহলে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন এই ধরনের ডাক যদি উদরের ভিতরে হয়, পেশেন্ট যদি বলে, তাহলে ঔষধ কিন্তু 14টা। হ্যাঁ, এই ঔষধটা আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমরা মার্ফি রেপার্টরি নিতে পারি। মার্ফি রেপার্টরির যদি আমরা সফটওয়্যার দেখি তাহলে এখান থেকে আমরা রেপার্টরি সিলেকশন করতে পারি। অ্যাবডোমিন ক্লকিং, এই যে ক্লকিং সেন্সেশন,
এ ব্যাপারে মার্ফি রেপার্টরির আমি যেটা বইটা করেছি 2 এডিশন থেকে 3rd এডিশনে 15টা মেডিসিন দেওয়া হয়েছে। মেডিসিন গুলো হলো সালফিউরিক অ্যাসিড, বেরাইটা কার্ব, ক্যালকেরিয়া কার্ব, চায়না, ডিজিটালিস, গ্রাফাইটিস, কেলিকার্ব, মেককার্ব ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মেডিসিন রয়েছে। 15টা মেডিসিন রয়েছে। তাহলে এই যে ছোট্ট একটা শব্দ, এই শব্দকে ধরে আমরা ঔষধগুলো পর্যন্ত পেয়ে যাচ্ছি। তো এখন এই সিমটমটা যদি আমার আগে থেকে জানা না থাকে বা স্টাডি না থাকে, তাহলে আমি এই সিমটমটাকে সিমটম হিসেবে মনেই করব না, বা মনে করলেও ম্যাটেরিয়া মেডিকা পড়ে যদি আমি ডাক্তার হই, তাহলে প্রকিং সিমটমের কি ঔষধ হবে সেটা আমি খুঁজেও পাবো না। তখন কি করব? তখন তাকে আবার জেনারেল প্রশ্ন করা শুরু করবো, আপনার পায়খানা কেমন, প্রস্রাব কেমন, ঘুম কেমন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তারপর তাকে আসল ওষুধটা না দিয়ে অন্য একটা ওষুধ দিয়ে দিব। কারণ কি? আমি সিমটম বুঝি নাই। আর হোমিওপ্যাথির মূল ভিত্তি হলো সিমটম ভিত্তিক ঔষধ দেওয়া। আপনি সিমটম বুঝেন নাই, আপনি ম্যাটেরিয়া মেডিকা ঔষধ বুঝছেন, হলো না। আগে সিমটম বুঝতে হবে, তারপর ঔষধ। জন্মগত মামরিযুক্ত আঁচিলের মতো স্পর্শকাতর এবং ক্ষতকর উদরে। আচ্ছা, কনজেনিটাল গ্রোথ, তার উদরের উপরে একটা কনজেনিটাল গ্রোথ আছে। তার লাইক এ ওয়ার্ড, দেখতে একটা আঁচিলের মতো বা স্ক্যাবির মতো, সেনসিটিভ অ্যান্ড সোর। সেনসিটিভ মানে ধরলে এটা ব্যথা লাগে, সোর মানে এটা ক্ষতকর। এই যে অনেকগুলো সেন্সেশন এর মধ্যে আছে, অনেকগুলো কমপ্লেইন এর মধ্যে আছে, ওষুধ কিন্তু একটা। হ্যাঁ, এই যে একটা ওষুধের চলে যাওয়া, অর্থাৎ রুপস, রেয়ার, আনকমন, পিকিউলার, স্ট্রাইকিং যে সিমটম গুলো, এটা একটা তার মধ্যে সিমটম। এটা দেখেন একটা সিমটম একটা, কিন্তু এর মধ্যে কয়টা সিমটম রয়েছে। তার জন্মগত গ্রোথ আছে, হ্যাঁ, সেটা দেখতে হয়তো ওয়ার্টের মতো হবে, ওয়ার্ট অথবা স্ক্যাবির মতো হবে। তাহলে জন্মগত হতে হবে, ওয়ার্টের মতো বা স্ক্যাবির মতো দেখতে হতে হবে, সেটা সেনসিটিভ হতে হবে এবং সুর হতে হবে। এই যে 4টা বৈশিষ্ট্য মিলে একটা সিমটম, আর এই সিমটমের এগেইনস্টে একটা ঔষধ। হ্যাঁ, ম্যাটেরিয়া মেডিকা পড়ে এইভাবে সূক্ষ্ম জায়গায় বিশ্লেষণ করে আপনি ঔষধ দিতে কোনো দিনও পারবেন না। আপনাকে সিমটমিস্ট ডাক্তার হতে হবে। অবশ্যই ম্যাটেরিয়া মেডিকা লাগবে যখন আপনি ঔষধ অ্যাপ্লাই করবেন। সংকুচিত উদর, কন্ট্রাকশন, তার উদরটা সংকুচিত, অর্থাৎ আমাদের উদর কি, যেমন পুরুষের উদর অনেকটা বড় হয় বা ভুঁড়ি হওয়ার চেষ্টা করে, তার উদরটা যেমন সংকুচিত হয়ে একেবারে কুচকায় গেছে বা আরো চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা যদি এমন হয়, 46টা মেডিসিন রয়েছে খিঁচুনি বাহ্যিক উদরে, কনভালশন, এক্সটার্নাল অ্যাবডোমিন, অর্থাৎ এক্সটার্নাল অ্যাবডোমিন কিরকম, উদরের পেটের মধ্যে একটা কনভালশন বা খিঁচুনির মতো একটা তৈরি হয়, মানে অবস্থা তৈরি হয়, যেন উদরের উপরের ত্বকটা যেন নড়ছে, কাঁপছে, এর মধ্যে খিঁচুনি ভাব হয়েছে। একটা মাত্র মেডিসিন। এই সিমটম গুলোকে বুঝতে হবে। হ্যাঁ, আপনাকে রিয়েলিটি বুঝতে হবে, গায়ের জোরে কথা বলা যাবে না। হ্যাঁ, আমরা প্রচলিত ভাবে যেভাবে শিখে এসেছি সেইটাই যে সর্বশেষ কথা তা না। সর্বশেষ কথা হলো যে আমরা ভুল একটা সিলেবাসের উপর দিয়ে আসছি। হ্যাঁ, আমাদের সেই বিষয়টা বুঝতে হবে। আমাদের সিলেবাসটা যেভাবে কলেজে আমাদেরকে পড়ানো হয়েছে সেটা একটা ভুল সিলেবাসে আমাদেরকে পড়ানো হয়েছে। এই ভুল সিলেবাস থেকে বেরিয়ে এসে এখন আধুনিক ভাবে প্রত্যেকটা বড় বড় ডাক্তার যেভাবে চর্চা করতেছেন, হ্যাঁ, সিমটমকে আগে বুঝতে হবে, তারপর ঔষধকে বুঝতে হবে। ঔষধের বিভাজন গুলো সিমটম না বুঝলে আমরা কখনো করতে পারবো না। সেই থিওরিতে বিশ্বাসী হয়ে আমাদেরকে কেস টেকিং শিখতে হবে, আমাদেরকে সামনের পথে আগাতে হবে। তাহলে অবশ্যই আমরা আমরা ভালো ডাক্তার হতে পারবো। কটকট বা চরচর শব্দ উদরে,
ক্র্যাকিং এন্ড ক্র্যাকলিং। আচ্ছা, ক্র্যাকিং হলো যেমন আঙ্গুল ফুটাইলে যে শব্দটা হয় সেটা কিন্তু ক্র্যাকিং শব্দ। আর চরচর শব্দ বলতে কিভাবে বলা যায়? চরচর শব্দ হলো একটা জিনিস লেগে আছে, ধরুন এটা যদি এখানে আঠা আঠা দিয়ে লেগে আছে, এটা উঠাইলে যে একটা শব্দ হবে, চট করে একটা শব্দ হবে, সেটাকে বলা হয় ক্র্যাকলিং শব্দ। তো এই ধরনের দুই রকম শব্দ যদি উদরে হয় তাহলে কিন্তু আলাদা দুইটা মেডিসিন আছে। তাহলে এই যে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে সিমটমকে বোঝা, অ্যালোপ্যাথি ডাক্তাররা হলো রোগ বিশেষজ্ঞ। আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তার হয়ে নিজেকে বড়জোর বলতে পারেন সিমটম বিশেষজ্ঞ বা সিমটমিস্ট ডক্টর। আপনি যদি সিমটম না বুঝেন তাহলে নিজেকে কেন সিমটমিস্ট বলবেন? তো সেই সিমটম গুলোকে আপনাকে বুঝতে হবে যে আমাদের পেশেন্টের কোথায় কোন সিমটম হতে পারে সেই সম্পর্কে আপনার আগে রিহার্সাল থাকতে হবে, না হলে আপনি উপযুক্ত সময়ে উপযুক্ত গোল দিতে পারবেন না, উপযুক্ত সময় উপযুক্ত গানটা আপনি গাইতে পারবেন না, উপযুক্ত সময় উপযুক্ত ওষুধটা আপনি দিতে পারবেন না। ফাটা উদরের উপরি ভাগ, ক্র্যাকস অন সারফেস অফ অ্যাবডোমেন, অর্থাৎ উদরের উপরি ভাগটা ফাটা 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 ফাটা, যদি এমনটা দেখেন একটা মাত্র মেডিসিন দেখা মাত্র ওষুধ দিয়ে দিতে পারবেন। তারপরে আপনি দেখার পরেও আমাদের বৈশিষ্ট্য কি, এই সিমটমটা কিন্তু তার একক সিমটম। দেখেন ক্র্যাক অন সারফেস অফ অ্যাবডোমেন, সিমটমটা একক, সে একা, তার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য জোড়া দেওয়া নাই। যেহেতু বৈশিষ্ট্য জোড়া দেওয়া নাই, এবার আপনাকে ম্যাট্রিয়া মেডিকা থেকে এই ওষুধটাকে যাচাই করে দেখতে হবে তার বৈশিষ্ট্যের সাথে যায় কিনা। যদি যায় দিবেন, না গেলে তার টোটালিটি করতে হবে। খিল ধরে শরীর ঘোরালে, অর্থাৎ ক্র্যাম্প টার্নিং বডি, অর্থাৎ তার যদি বডিটা এইভাবে ঘোরায় তার পেটের মধ্যে একটা খিল ধরে। দেখুন কি মজা, আপনি এভাবে শিখুন। তো প্রকৃত হোমিওপ্যাথিকে বুঝতে পারবেন। পেটের মধ্যে আপনি বডিটা ঘুরালেন, পেটের মধ্যে খিল ধরলো, ক্র্যাম্প লেগে গেল। এই যে ব্যাপার, এই শুধু এই একটা সিমটমের জন্য একটা মেডিসিন। এখানে বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? একটা হলো যে তার ক্র্যাম্পটা হবে পেটে। কি কারণে হবে? টার্নিং হলে। এই যে এখানে দুইটা বৈশিষ্ট্য, তিনটা। একটা হলো লোকেশন, তার লোকেশন মিলছে অ্যাবডোমেন। ক্র্যাম্প হলো তার কজেশন মিলছে, আর তার কারণ হলো টার্নিং বডি। তিনটা জিনিস যখন একটা সিমটমের মধ্যে তিনটা বৈশিষ্ট্য জোড়া লাগছে, সেহেতু এই সিমটমের এই ওষুধটা আপনি দিতে পারেন। তো এইভাবে আমাকে সিমটম শিখতে হবে। তো সিমটম যদি সরি না পিকুলিয়ার হতে পারে। পিকুলিয়ার লক্ষণ, এখানে একটা মাত্র মেডিসিন দিছে, অন্য কারা অন্য অর্থাৎ কমপ্লিট কি দিছে একটু দেখি। অ্যাবডোমেন, কমপ্লিটে এই সিমটমটা দেয়নি, বা দিলেও অন্যভাবে হয়তো দিছে। অ্যাবডোমেন ক্র্যাম্প টার্নিং বডি, বা এটা এইভাবে আমরা খুঁজতে পারি। ক্র্যাম্প আর অ্যাবডোমেন এই দুটো শব্দ লিখে আমরা সার্চ দিলাম। ক্র্যাম্পিং পেইন দিছে ক্র্যাম্প অ্যাবডোমেন দিয়ে টার্নিং। এই তিনটা শব্দের সমন্বয়ে
আহ, এটা শুধু মারফিতেই আছে এই সিমটমটা, এবং এটা ড্রসেরা মেডিসিন। উনি যে কোনো একটা রেপার্টরি থেকে এটাকে নিয়ে ম্যাট্রিয়া মেডিকা থেকে এটা নিয়েছেন, এবং এটা পিকুলিয়ার সিমটম। ছাল উঠা, উদর ত্বকের ডিসক্রামেশন, স্রাব নির্গত হয় নাভি হতে, ডিসচার্জ আম্বলিকাস ফ্রম। এই যে এইখানে দেখুন ডিসচার্জ আম্বলিকাস ফ্রম, তো ডিসচার্জ আম্বলিকাস ফ্রম থেকে এই বিষয়টা যদি আমরা দেখি যে অ্যাবডোমেন ডিসচার্জ আম্বলিকাস, এখানে 21টা মেডিসিন দেওয়া আছে। তো এই 21টা মেডিসিন আমরা হয়তো যদি ম্যাট্রিয়া মেডিকা থেকে যদি পড়ি, যে ম্যাট্রিয়া মেডিকা পড়ে আমি ওষুধ দিব, তাহলে হয়তো আমি 5টা মেডিসিন মনে রাখতে পারবো। অ্যাব্রোটেনাম, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, কেলিকার, ম্যাট্রামিউর, নাক্স ভূমিকা, এই পর্যন্ত হয়তো মনে রাখতে পারলাম। বাকি ওষুধগুলো কিন্তু আমি মনে রাখতে পারবো না। কেন পারবো না? কারণ আমার মনে রাখার সীমাবদ্ধতা আছে, তাই না? আর যদি আমি রেপার্টরি ইউজ করি, আমার চোখের সামনে কিন্তু 21টা মেডিসিন চলে আসবে। আমি কম্পিউটার সফটওয়্যার ইউজ করি অথবা রেপার্টরি বই ইউজ করি, সেটা বড় কথা না। সবাই যে সফটওয়্যার করবেন তা না। রেপার্টরি বই হেনিম্যানের যুগ থেকেই এটা ইউজ হচ্ছে। আপনি বই ব্যবহার করতে পারেন, সফটওয়্যার না পারেন বই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে সিমটম শিখতে হবেই হবে। সিমটম না শিখে ডাক্তারি করলে আপনি কখনো পারফেক্ট ডাক্তার হতে পারবেন না। বর্ণ বিকৃতি, উদর ত্বকের ডিসকালারেশন, হ্যাঁ, ত্বকের এই ডিসকালারেশন, এটা একটা সাবজেক্ট বা এটা একটা রুব্রিক। তার ভিতরে যদি আমরা যাই তাহলে অনেকগুলো ডিসকালারেশন দেখতে পাবো। ডিসকালারেশন, ব্লচেস, ব্লচেস মানে হলো ছোপ ছোপ দাগযুক্ত, অ্যালোসকট্রিনা আর ক্রোটনটিক, এই দুইটা মেডিসিন দেয়া আছে। ডিসকালারেশন তো এভাবে আমরা সিমটম গুলো যদি শিখি তাহলে ইনশাআল্লাহ ভালো করব। আজকে আমাদের তো সময় শেষ। আমি আপনারা যদি ভালো মনে করেন তাহলে এই যে সিমটম গুলো, আমি আপনাদেরকে আগামী সপ্তাহেও সিমটম গুলো পড়ে শোনাইতে পারি। বেশ কিছু সিমটমের একটা ধারণা দিতে পারি যে কি ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট আপনাদের আমাদের কাছে আসে। হ্যাঁ, এই যেমন অ্যাবডোমেন সংক্রান্ত কমপ্লেন এখানে অনেকগুলো আছে, প্রায় 85টা। অ্যাঙ্কেল সংক্রান্ত কমপ্লেন আছে। তারপর আর্মসে কি কি কমপ্লেন, এই কমপ্লেন গুলো সম্পর্কে আপনার আমার কিন্তু ভালো স্টাডি থাকতে হবে। স্টাডি না থাকলে হবে না। আর এই সবগুলো কখনো মুখস্থ করা যাবে না। বারবার পড়তে 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 আমাদের মধ্যে একটা ভালো ধারণা তৈরি হবে যে হ্যাঁ, বিষয়টা অমুক জায়গায় আছে, এভাবে গেলে আমি পাবো। তো এই যে একটা ব্যাপার, একটা মুদি দোকানদার কি করে, একটা মুদি দোকানদারকে যদি বলা হয় যে তোমার দোকানে যেই যেই জিনিসগুলো আছে, যেই প্রোডাক্টগুলো আছে, সে প্রত্যেকটা প্রোডাক্টের নামগুলো বলো তো, সে বড় জোর 20টা প্রোডাক্টের নামগুলো বলে সে থেমে যাবে, আর পারবে না। অথচ তার দোকানে 1000 প্রোডাক্ট আছে। তো তাকে যদি আপনি নাম বলেন যে সোনামুখী সুই আছে আপনার কাছে, হ্যাঁ আছে, এই কথা বলার সাথে সাথে তার কল্পনায় চলে যাবে সোনামুখী সুইটা অমুক, তাকে ছোট্ট একটা বয়ম, সে বয়মের মধ্যে প্লাস্টিকের বয়ম, সেখানে সোনামুখী সুইটা আছে, আর এই সোনামুখীর দাম হলো এত টাকা। তার সফটওয়্যার তাকে কিন্তু
তার ব্রেন নামক সফটওয়্যার তাকে কিন্তু সেখানে ধরায় দিয়েছে। আপনি যখন এই সিমটম গুলো নিয়ে বারবার নড়াচড়া করবেন, বারবার স্টাডি করবেন, আপনাকে মুখস্থ করতে হবে না। আপনাকে বললে হয়তো 5টা বলতে পারবেন না, কিন্তু আপনার কাছে যখন সিমটম পেশেন্ট বলবে, পেশেন্ট যখন সিমটম নিয়ে আসবে, তখন কিন্তু আপনি কি বলে অনায়াসে বলতে পারবেন যে হ্যাঁ, এইটা অমুক অধ্যায়ে এইভাবে খুঁজলে আমি অবশ্যই পেয়ে যাব। সেই দক্ষতাটা অর্জন করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি সভাপতি সাহেবের অনুমতি ক্রমে। আর কি বলে আগামী ক্লাসেও এই সিমটম গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনি যথেষ্ট সুন্দরভাবে